22 এপ্রিল 2012 আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির নর্থ ব্যান্ড এলাকায় হঠাৎই একটা বাড়িতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই ওই আগুন পুরো বাড়িটাকে গ্রাস করে ফেলে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে আশেপাশের বাড়ির লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় চলে আসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে লোকাল পুলিশ এবং ফায়ার ব্রিগেড পৌঁছায়। তারা প্রায় 1 ঘন্টা চেষ্টা করে ওই আগুন কন্ট্রোলে আনেন। এরপর যখন ফায়ার ব্রিগেড অফিসাররা ওই বাড়ির ভেতরে ঢোকে, তারা ওখানে 2টো মৃতদেহ খুঁজে পান। আর একটু খোঁজাখুঁজি করতেই তারা ওই বাড়িতে বেশ কিছু ভিডিও ক্যাসেট খুঁজে পান। ইনভেস্টিগেশনে যখন সেই ভিডিও ক্যাসেটগুলোকে চেক করা হয়, তখন পুরো পুলিশ ডিপার্টমেন্ট শকড হয়ে যায়। কারণ ওই ভিডিওগুলোতে দেখা যায় একজন মানুষ টানা 8 বছর ধরে ওই 2জন মানুষকে হত্যা করার প্ল্যানিং করছে এবং সে তার সম্পূর্ণ ঘটনাগুলোকে ভ্লগের মতো ভিডিওতে রেকর্ড করেছে। প্রশ্ন হলো, কেন? কে ছিল সেই খুনি? আর শেষ পর্যন্ত সে কি ধরা পড়েছিল? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সঙ্গে। আজ কথা হবে আমেরিকার ইতিহাসের এক কুখ্যাত হত্যাকাণ্ড নিয়ে। এর আগে আমরা এই মিঠুন বলছি চ্যানেলে বেশ কিছু ইন্ডিয়ান ক্রাইম স্টোরি নিয়ে ডিসকাস করেছি। আজ এই প্রথমবার একটা ইন্টারন্যাশনাল ক্রাইম স্টোরি নিয়ে আলোচনা করব। আপনারা যদি এরকম আরও ইন্টারন্যাশনাল ক্রাইম স্টোরিগুলোকে জানতে চান, কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা শুরুর আগে একটা করে লাইক করে দিন এবং আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। তো সময়টা ছিল 1990। এই সময় প্রথমবার পিটারের সঙ্গে লিনেটের পরিচয় হয়। আর বলতে পারেন ওই লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটা, তো সেটাই হয়েছিল। পিটার প্রথম দেখাতে লিনেটকে পছন্দ করে ফেলেছিল। সে লিনেটকে বেশ কয়েকবার প্রপোজও করে, কিন্তু লিনেট বারবারই তাকে রিজেক্ট করে দেয়। এ সময় পিটার লিনেটের বোনেরও বহুবার হেল্প নেয়। তবে পিটার কিন্তু এত সহজে হার মানার পাত্র ছিল না। সে টানা 3 মাস বিভিন্নভাবে লিনেটকে বোঝানোর চেষ্টা করে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। ইভেন লিনেটের বোনও পিটারকে বিভিন্নভাবে হেল্প করতে থাকে তার দিদিকে ইমপ্রেস করার জন্য। আর ফাইনালি 3 মাস পর লিনেট পিটারের প্রপোজাল অ্যাকসেপ্ট করে। এরপর এই কাপল ওয়াশিংটনের নর্থ বেন্ড এলাকায় একটা 1 তলার বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করে। তো শুরুর দিকে সবকিছু ঠিকঠাকই ছিল। 1994 সালে তাদের প্রথম একটা সন্তান হয়, কেইলিন। লিনেটের বরাবরই ভিডিওগ্রাফি করার ভীষণ নেশা ছিল। বাড়ির বিভিন্ন কাজ করার সময় সে প্রায় ভিডিও করত। ইভেন তার বেশ কয়েকটা ভিডিওতে পিটার এবং কেইলিনকেও দেখা যায়। লিনেট সবসময় তার এই ভিডিওগুলোতে পিটারকে একটা আইডিয়াল হাজব্যান্ড হিসেবে প্রেজেন্ট করত। এবার পিটার সে সময় আমেরিকার সিয়াটেল শহরে একটা আইটি কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত। আমেরিকার আর 5টা পরিবারের মতোই তার পরিবারও মধ্যবিত্ত এবং বেশ সচ্ছল ছিল। তাদের ফ্যামিলিতে শুরুর দিকে কোনো ঝগড়া বা অশান্তিও ছিল না। ইভেন নর্থ বেন্ড এলাকায় তারা যে বাড়িতে থাকতো, সেখানকার প্রতিবেশীরাও জানায় যে লিনেট এবং পিটার বেশ একটা হ্যাপি ফ্যামিলি ছিল। কিন্তু এই সম্পর্কই একটা সময় এমন রূপ নেয় যে পিটার তার নিজের ওয়াইফ এবং তার মেয়েকে খুন করে। কিভাবে পরিস্থিতি এই পর্যন্ত গেল, চলুন এবার সেই কাহিনীতে যাওয়া যাক। পিটারের ওয়াইফ লিনেট খুবই সৎ এবং পরিশ্রমী মহিলা ছিলেন। হাজব্যান্ডের পাশাপাশি সেও আশেপাশের বিভিন্ন এলাকায় ডিজাইনের কাজ করত। কিন্তু 2001 সাল থেকে হঠাৎ করে তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, বিশেষত যেটাকে আমরা বাতের ব্যথা বলি সেটা। আর এই বাতের ব্যথার কারণে লিনেট তার কাজ ভালোভাবে করতে পারছিল না। এর জন্য লিনেট বেশ কিছু ট্রিটমেন্ট নেয়, কিন্তু কোনোভাবেই তার এই বাতের ব্যথা দূর হচ্ছিল না। সে একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং আলটিমেটলি লিনেট বাড়ি থেকে বেরোনো টোটালি বন্ধ করে দেয়। তবে এই সময় পিটার তার স্ত্রী লিনেটের বেশ খেয়াল রাখত, খুব কেয়ার করত। সে লিনেটকে তার প্রয়োজনীয় ওষুধ এনে দিত। যদি কখনো লিনেট একটু বেশি অসুস্থ হয়ে পড়তো, সে নিজে রান্না করে তাকে খাওয়াতো। এবার লিনেট যেহেতু এতদিন ধরে ইনকাম করছিল, তাদের সংসার সেই 2জনের টাকায় চলছিল, তো লিনেট ঠিক করে সে এবার থেকে বাড়িতে বসেই তার এই ডিজাইনারের কাজটা চালিয়ে যাবে। সে তার বাড়িতেই বিভিন্ন ধরনের হোমমেড ডিজাইনের বিভিন্ন প্রোডাক্টের ভিডিও বানাতো। আর পিটার তার অফিস থেকে এসে সেই ভিডিওগুলো নিয়ে বিভিন্ন জায়গায় যেত এবং লোকজনকে সেই জিনিসগুলোকে দেখিয়ে সেল করত। কিন্তু দিন দিন পিটার এই কাজে প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ে। এছাড়া পিটার তার কোম্পানি থেকে যে স্যালারি পেত তার পুরোটাই লিনেট নিজের কাছে রেখে দিত। আর এটা নিয়ে পিটার মনে মনে লিনেটের উপর বেশ ক্ষুব্ধ হয়েছিল। কিন্তু সে কখনো তার এই ক্ষোভ নিজের মেয়ে বা তার স্ত্রীর সামনে প্রকাশ করত না। আর এই জিনিসটা পিটারকে রোজ কুড়ে কুড়ে খাচ্ছিল। সে তার পরিবারে সবথেকে বেশি পরিশ্রম করত, কিন্তু তার আয়ের সবটাই তার স্ত্রী নিজের কাছে রেখে দিত। পিটার তার এই মনের কথাগুলো কারোর সামনে প্রকাশ করতে পারছিল না। ফলে দিন দিন সে মানসিকভাবে ভেঙে পড়ে। ইভেন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে লিনেটকে সে একটা সময় এত ভালোবাসত, যে মেয়ে হওয়ার পরে সে এতটা খুশি ছিল, তারা দুজনেই
পিটারের চোখের বিষ হয়ে ওঠে। পিটার প্রথমে ভাবে সে লিনেটকে ডিভোর্স দেবে, কিন্তু তখন সে আবার ভাবে সে যদি লিনেটের এই অসুস্থতার সময় তাকে যদি ছেড়ে দেয় তাহলে সমাজে তার বদনাম হবে বা তাকে ডিভোর্সের জন্য একটা মোটা টাকার অ্যালিমনি দিতে হতে পারে। তাই পিটার ঠিক করে সে তার স্ত্রী এবং মেয়েকে এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেবে। আর এখান থেকে শুরু হয় এক ভয়ঙ্কর প্ল্যানিং। আইটি স্পেশালিস্ট হওয়ার পাশাপাশি পিটারের একটা হবি ছিল, সে মাঝে মাঝে জঙ্গলে গিয়ে ক্যাম্পিং করত এবং জঙ্গলের যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করত। আর পিটার যে ভয়ঙ্কর প্ল্যানিং করেছিল সে তার এই প্ল্যানিংয়ে তার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে চাইছিল। সে প্রথমে ওয়াশিংটনের কাস্কেট পাহাড়ের আশেপাশে থাকা এক ঘন জঙ্গলকে বেছে নেয়। 2004 সাল থেকে সে এই জঙ্গলের অত্যন্ত গভীরে একটা বাংকার তৈরির কাজ শুরু করে। সেই বাংকার তৈরির প্রত্যেকটা স্টেপ ভিডিও রেকর্ড করে রেখেছিল, মানে বলতে পারেন আজকের দিনে আমরা যেরকম ভ্লগ করি সেরকম টাইপের। প্রথমে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে মনে হবে সে হয়তো জঙ্গলে ভ্লগ করছে, কিন্তু এই ভিডিওতে সে যে কথাগুলো বলছে সেগুলো যদি আপনি ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন যে পিটার ঠিক কতটা ঠান্ডা মাথায় তার স্ত্রী এবং তার মেয়েকে হত্যা করার প্ল্যানিং করছিল। যেমন এই ভিডিওটা দেখুন। Part of me has a hard time even imagining doing what I'm going to do, but as I think about it, I always come up to the same conclusion every time. I'm starting to get more okay with it. Other times I feel like I'm more than ready. I've tried to make it in this world and it just isn't happening. I'm 40 now and I am running out of time. অর্থাৎ সে এমন কিছু করতে চলেছিল যেটা সে কল্পনাও করতে পারে না, তবুও সেই কাজটা করতে মরিয়া হয়ে উঠেছিল, কারণ সেই পৃথিবীতে সম্পূর্ণ একা থাকতে চায় সে, আর ফ্যামিলি চায় না। এছাড়াও এই ভিডিওগুলোর মধ্যে সে তার সংসারের প্রতি যে বিরক্ত হয়ে পড়েছে সে ব্যাপারও পরিষ্কারভাবে বোঝা যায়। I just feel like I'm getting knocked back every time financially. My wife is just gonna suck all the money out that I have. অর্থাৎ পিটার তার মনের কথাগুলো কোনো বন্ধু-বান্ধবকে শেয়ার না করে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করত। সে নিজের সাথেই কথা বলতো আর এই জঙ্গলের ভেতরে বাংকার বানানোর কাজ করত। I'm getting to the point where just trying to live, pay bills and live as a civilian and go to work. That just freaks me out. যত দিন যাচ্ছিল তার এই হতাশা ক্রমশ রাগে পরিণত হচ্ছিল। পিটার তার জীবনকে পুরোপুরি নিজের মর্জি অনুযায়ী সাজাতে চেয়েছিল, কিন্তু যতদিন তার জীবনে তার স্ত্রী এবং তার মেয়ে আছে সেই জিনিসটা করতে পারত না। আর এই প্ল্যানিং সে একদিন দুদিন বা 1 মাস 2 মাস নয়, টানা 8 বছর ধরে করেছিল। পিটার এই জঙ্গলে রোজ একটু একটু করে গোপনে শাবল, লোহার বিম, শুকনো খাবারের মতো জিনিস নিয়ে আসত আর এগুলোকে তার পরবর্তী জীবনের জন্য মজুদ করে রাখত। Getting ready to move one of these big beams in. Pretty heavy, soaked with water, which makes them very heavy, makes it a real... I usually come up with between a 30 and 40 pound pack every time I bring a load of something up. It's actually more comfortable for me to think about living out here. এত গভীর জঙ্গলে পিটারের একার পক্ষে আস্ত একটা বাংকার তৈরি করাও কিন্তু মোটে সহজ কাজ ছিল না, কিন্তু সে তার প্ল্যানে এতটাই ডিটারমাইন্ড ছিল যে সে হার মানতে চাইছিল না। টানা 8 বছর চেষ্টা করার পর অবশেষে 2012 সালের এপ্রিল নাগাদ ফাইনালি পিটার তার বসবাসের জন্য ওই বাংকারটাকে রেডি করে ফেলে। সে এমনভাবেই বাংকারটা তৈরি করেছিল যে যে কোনো ন্যাচারাল ডিজাস্টারেও সে সুরক্ষিত থাকতে পারবে। এখানে সে বেশ কিছু হার্ড ডিস্ক, শুকনো খাবার আর প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক মজুত করে রেখেছিল। এমনকি তার ব্লগের শেষের দিকে একটা ভিডিওতে সে এটাও জানিয়েছিল যদি সে বুঝতে পারে যে সে ধরা পড়ে যাচ্ছে তাহলে সে নিজেকে শেষ করে ফেলবে। At this point, I don't know what's going to happen. I may get caught right away. It's all up to chance at this point. So I don't think anyone knows where I'm at, but if they put it together, who knows? At this point, I have to take that chance. সবচেয়ে শকিং ব্যাপার হলো এই 8 বছর ধরে সে যখন এই পুরো প্ল্যানিংটা করছিল সে এক মুহূর্তের জন্য তার পরিবারের কাউকে বুঝতে দেয়নি যার কিছুদিন পরেই সে তাদেরকে মেরে ফেলতে চলেছে। এমনকি এই ভয়ঙ্কর ঘটনার মাত্র কয়েকদিন আগেই কেইলিন মানে তার মেয়ে তার স্কুলের পড়াশোনা শেষ করেছিল আর সে আমেরিকার কোনো ফেমাস ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেও কখনো ভাবতে পারেনি যে সে যে স্বপ্ন দেখেছে তার কোনোদিন পূরণই হবে না। 22 এপ্রিল 2012 দুপুরবেলা পিটার তার স্ত্রী ও মেয়ের সঙ্গে লাঞ্চ করে। এরপর সে ঠান্ডা মাথায় নিজের রুমে যায়। সেখানে সে প্রথমে ড্রয়ার থেকে তার সাইলেন্সার লাগানো বন্দুকটাকে বার করে। এরপর সে ঘর থেকে বেরিয়ে আসে
আর সোজা গান পয়েন্ট করে তার মেয়ের মাথায়। তার মেয়ে চিৎকার করে ওঠে, কিন্তু পিটারের একবারের জন্য হাত কাঁপে না। সে সোজা তার মেয়ের মাথায় শুট করে। কেইলিন সাথে সাথে মাটিতে পড়ে যায়, চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কেইলিনের চিৎকার শুনে লিনেট ছুটে আসে। লিনেট কিছু বুঝে ওঠার আগেই পিটার তার মাথাতেও ঠিক একইভাবে গুলি করে। মাত্র 2টো গুলিতে পিটার তার পরিবারকে শেষ করে দেয়। কিন্তু পিটারের গুলির শব্দ শুনে সেখানে তাদের পোষা কুকুর ডিনো চলে আসে। আর এটা দেখে পিটার একটু ঘাবড়ে যায়, কারণ সে ডিনোকে নিয়ে মাঝে মাঝেই তার সেই সিক্রেট বাংকারে যেত। পিটার ভাবে ডিনোকে সে যদি ছেড়ে দেয় তাহলে হয়তো পুলিশ ডিনোর সাহায্যে তার সেই বাংকারে পৌঁছে যাবে। এবার পিটার ডিনোর দিকেও বন্দুক তাক করে আর তাকেও শ্যুট করে দেয়। পিটার এরপর ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দেয়, যাতে কেউ বুঝতে না পারে যে ভেতরে কি চলছে। এরপর সে ঘরের সমস্ত জায়গায় পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। সে এমন একটা প্ল্যানিং করেছিল যে দেখে মনে হয় গ্যাস সিলিন্ডার ফেটে এই বাড়িতে আগুন লেগেছে। তাই পিটার এবার রান্নাঘরে যায় আর গ্যাসের প্যানের উপরে একটা ফ্রাইং প্যান রেখে তার সুইচ অন করে দেয়। তার কাজ যখন শেষ হয়ে যায় সে পেছনের দরজা থেকে পালিয়ে যায়। সে ভাবে যে বাড়িতে হয়তো ভীষণই বড় একটা বিস্ফোরণ হবে, যাতে সে যে ক্রাইম করেছিল তার সমস্ত প্রমাণ পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিন্তু এত সলিড প্ল্যানিং থাকা সত্ত্বেও মাত্র 1 সপ্তাহের মধ্যেই আমেরিকার পুলিশ তাকে খুঁজে ফেলে। পিটার পালিয়ে যাবার কিছুক্ষণের মধ্যেই বাড়ির বেশ কিছু জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। এদিকে তাদের প্রতিবেশীরা হঠাৎ করে দুপুরবেলায় পিটারদের বাড়িতে এমন ভয়াবহ আগুন দেখে ঘাবড়ে যায়। তাদেরই একজন তাড়াতাড়ি স্থানীয় ফায়ার অফিসারদের খবর দেয়। সাথে সাথে ফায়ার ব্রিগেডের 2টো গাড়ি সেখানে পৌঁছায়। সেই টিম তাড়াতাড়ি এখানে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এই সময় বেশ কয়েকজন বাইরে থেকে লিনেটদের ডাকাডাকি করছিল, কিন্তু তারা ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। 1 ঘন্টার মধ্যেই ফায়ার অফিসাররা বাড়ির সমস্ত আগুন নিভিয়ে ফেলে। এরপর তারা বাড়ির মেইন গেট ভেঙে ভেতরে ঢোকে, আর সেখানেই তারা লিনেট আর কেইলিনের গুলিবিদ্ধ ডেড বডি দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই সেখানে লোকাল পুলিশ চলে আসে। তারা দ্রুত এই ঘটনার ইনভেস্টিগেশন শুরু করে। ঘরে লিনেট আর কেইলিনের ডেড বডি ছিল, পিটারের ডেড বডি সেখানে ছিল না। পুলিশ ইনভেস্টিগেশনে প্রথমে ভাবে যে হয়তো এখানে কোনো চোর বা ডাকাত এসেছিল, আর তারাই হয়তো এই দুজনকে খুন করেছে এবং পিটার তাদের হাত থেকে বাঁচতে পালিয়ে গেছে। পুলিশ ভাবে পিটার হয়তো কিছুক্ষণ পরেই ফিরে আসবে, কিন্তু 3-4 ঘন্টা পার হয়ে যাবার পরেও পিটারের কোনো সন্ধান পাওয়া যায় না। তখন পুলিশের সমস্ত সন্দেহ পিটারের উপর যায়। পুলিশ এবার পুরো বাড়িটাকে তল্লাশি করে, আর এই তল্লাশির সময় তারা পিটারের বাড়িতে বেশ কিছু ভিডিও ক্যাসেট খুঁজে পায়। আর এই ক্যাসেটের মধ্যে এমন কিছু ছিল যেগুলো দেখে পুলিশ অফিসাররাও শকড হয়ে যায়। এই ক্যাসেটগুলোতে পিটার জঙ্গলের ভেতরে যে ভিডিও ভ্লগগুলো করেছিল এগুলো সেই ভিডিওর ক্যাসেট। এখানে পিটার জানিয়েছে সে কিভাবে একটু একটু করে তার স্ত্রী এবং মেয়েকে হত্যা করার প্ল্যানিং করেছিল। এটা এমন একটা কেস যেখানে খুনি নিজেই খুনের সমস্ত প্ল্যানিং ভিডিওর মাধ্যমে জানিয়ে গিয়েছিল। এবার আপনার মাথায় একটা নিশ্চয়ই প্রশ্ন আসবে যে পিটার 8 বছর ধরে এই খুনের প্ল্যানিং করেছিল, তাহলে সে কেন এই ভিডিও ক্যাসেটগুলো ওই বাড়ির মধ্যে রেখে গেল? এত বড় একটা মিস্টেক সে কিভাবে করতে পারে? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আসলে পিটার ভেবেছিল আগুন লাগানোর ফলে রান্নাঘরের গ্যাসের ওভেন ব্লাস্ট করবে এবং পুরো বাড়ি কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আর এই কারণেই পিটার ওই ভিডিও ক্যাসেটগুলো ওখানে রেখে দিয়েছিল, যাতে সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিন্তু ফায়ার অফিসাররা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার আগেই আগুন কন্ট্রোল করে নিয়েছিল, ফলে সেই ক্যাসেটগুলো বেঁচে যায়। আর এখানেই পিটারের সমস্ত প্ল্যান ফেল হয়ে যায়। পুলিশ এই ভিডিওগুলো দেখে কনফার্ম করে যে পিটারই তার ওয়াইফ এবং মেয়েকে খুন করেছে। এমনকি তারা এটাও বুঝতে পারে যে সে এখন ক্যালিফোর্নিয়ার ক্যাসকেড পাহাড়ের জঙ্গলে কোথাও লুকিয়ে আছে। কিন্তু এত কিছু এভিডেন্স থাকা সত্ত্বেও তাকে ধরা মোটেই সহজ কাজ ছিল না, কারণ ক্যালিফোর্নিয়ার ক্যাসকেড পাহাড়ের জঙ্গল অনেক বড়। এই জঙ্গলের আয়তন প্রায় 500 বর্গ কিলোমিটার। এর ভেতরে প্রচুর গাছপালা ছিল, ফলে দিনের বেলাতেও এখানে বেশিরভাগ জায়গায় অন্ধকার থাকত। তাই কেউ যদি একবার এখানে লুকিয়ে পড়ে তাহলে তাকে খুঁজে বের করা খুবই কঠিন। আর ঠিক এই কারণেই পিটার খুনের পর তার বাকিটা জীবন এই জঙ্গলেই কাটাতে চেয়েছিল। ইনভেস্টিগেশন দ্রুত শেষ করার জন্য
ঘটনার পরের দিনই রিটায়ার্ড পুলিশ অফিসার সিন্ডি ওয়েস্টকে এই কেসে যুক্ত করা হয়। তিনি অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পিটারের সমস্ত ভিডিও আর ছবির ডকুমেন্টসগুলো চেক করছিলেন। এই চেকিংয়ের সময় তার হাতে এমন একটা এভিডেন্স আসে যেটা ছিল পিটারের কফিনের শেষ পেরেক। আসলে এই ভিডিওগুলোর মধ্যে জঙ্গলে একটা উঁচু জায়গার ছবি ছিল যার নাম র্যাটেল স্নেক রেঞ্জ, যা দেখে সিন্ডি বুঝতে পারেন যে পিটার এই এলাকারই আশেপাশে কোথাও লুকিয়ে আছে। এরপরেই পুলিশের একটা টিম গোপনে সেখানে ইনভেস্টিগেশন করতে শুরু করে। আর হত্যাকাণ্ডের ঠিক 5 দিন পর 27শে এপ্রিল ওই টিম খেয়াল করে যে জঙ্গলের একটা জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে। আর একটু ভালোভাবে খোঁজাখুঁজি করতেই পুলিশ অফিসাররা পিটারের বাংকার খুঁজে বের করে। তবে লোকেশন ট্রেস করলেও পিটারকে ধরা পুলিশের পক্ষে মোটেই সহজ কাজ ছিল না, কারণ সেই বাংকারটাকে কার্যত একটা দুর্ভেদ্য দুর্গ হিসাবে তৈরি করেছিল। তার কাছে প্রচুর পরিমাণে গুলি আর বিস্ফোরক মজুদ ছিল। এই কারণে তাকে ধরার জন্য ইউএস পুলিশ একটা বিশেষ ফোর্সকে দায়িত্ব দেয়, যার নাম আপনারা অনেকেই শুনেছেন, সোয়াট টিম। 28শে এপ্রিল 2012 সকাল 11টা 8 সদস্যের একটা সোয়াট টিম হেলিকপ্টারে চড়ে জঙ্গলে থাকা পিটারের বাংকারের কাছে পৌঁছে যায়। তারা প্রথমে মাইকিং করে এবং পিটারকে স্যারেন্ডার করতে বলে, কিন্তু এর জবাবে পিটার বাংকার থেকেই হেলিকপ্টার লক্ষ্য করে কয়েক রাউন্ড ফায়ার করে। এতে পুলিশ বুঝে যায় যে পিটার এত সহজে তাদের ধরা দেবে না। পুলিশ এবার পিটারের বাংকার লক্ষ্য করে বেশ কয়েকটা কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। এতে তারা ভেবেছিল যে তীব্র গন্ধে পিটার হয়তো বাইরে বেরিয়ে আসবে, কিন্তু পিটার এই সমস্ত ক্যালকুলেশন আগে থেকেই করে রেখেছিল। সে তার বাংকারের দরজা জানলা এমনভাবে তৈরি করেছিল যে কাঁদানে গ্যাস ভেতরে প্রবেশ করে না। এই প্ল্যান ফেল হতেই সোয়াট টিম ঠিক করে তারা সরাসরি পিটারের বাংকারে অ্যাটাক করবে। আর সেই মতো বেলা 2:30 নাগাদ তারা গ্রেনেড ছুঁড়ে সেই বাংকারের ছাদ উড়িয়ে দেয়। বাংকারের ছাদ ওড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ অফিসাররা একটা গুলির শব্দ শুনতে পায়। আর তারা যখন এবার ওই বাংকারের কাছে পৌঁছায়, তারা দেখতে পায় সেখানে পড়ে রয়েছে পিটারের ডেড বডি, অর্থাৎ সে নিজেই নিজের মাথায় গুলি করেছে, ঠিক যেমনটা সে তার ভিডিওর ব্লগে স্বীকার করেছিল। তার মৃত্যুর পর পুলিশ তার বাংকার থেকে খাবার এবং বিস্ফোরক ছাড়াও বেশ কিছু ভিডিও রেকর্ডার খুঁজে পায়, যেখানে পিটার তার আগামী কাজকর্ম সম্পর্কে জানিয়েছিল। সে ঠিক করেছিল এই জঙ্গলেই সে একটা প্রাইভেট ল্যাবরেটরি তৈরি করবে, যেখানে সে জঙ্গলের বিভিন্ন কীটপতঙ্গ নিয়ে গবেষণা করবে। এমনকি সে এটাও জানিয়েছিল যে সে এখানে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ভাইরাসের সন্ধান করবে। আর এই ভিডিওগুলো থেকে একটা জিনিসই পুলিশ কনফার্ম হয় যে পিটার বেশ তৈরি হয়েই ক্যালিফোর্নিয়ার এই জঙ্গলে পা রেখেছিল। তো কেমন লাগলো আজকের স্টোরি? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এরকম ধরনের স্টোরিকে আপনারা আরও জানতে চান সেটাও জানাবেন। তবে রিসেন্টলি ভারতের মধ্যপ্রদেশে একজন MBA পাশ করা কলেজ স্টুডেন্ট যে তার নিজের গার্লফ্রেন্ডকে হত্যা করে তার আত্মাকে ডাকার জন্য প্ল্যান চেট করেছিল। এই ক্রাইম স্টোরিটাকে জানার জন্য আপনি এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ছিলাম মিঠুন আপনার সঙ্গে।